ছতরপুর গ্রামে শকুন্তলা তার বৌমা বিনার সঙ্গে থাকত। যদিও শকুন্তলার বাড়িতে তার স্বামী আর পুত্র ছিল, কিন্তু তাদের গলার আওয়াজ কেউই শুনতে পেত না। শোনা যেত শুধু শাশুড়ি আর কখনো কখনো বৌমার প্রত্যুত্তর। শাশুড়ি আর বৌমার নিজেদের মধ্যে বনিবনা হতো না। শাশুড়ি বিনা কারণেই তার বৌমার ওপর রোয়াব দেখানোর চেষ্টা করে যেত। আরে কোথায় গিয়ে মরলো এই বউ নামের নাগিন? রান্নাঘরে চা করতে গেছিস না চা পাতা তুলতে? আরে কোথায় গিয়ে মরলি? বাড়িতে এখনো ঝাড়ু দেওয়া হয়নি। আপনি তো বলেছিলেন আগে চা বানাতে, তাহলে কি ঝাড়ুটা চাই দিয়ে দেবো? দেখো কেমন মুখ চলে ওর। আরে চা কাপে ঢাল আর বাড়িতে ঝাড়ু দিয়ে দে। এই নাও। সম্মানের সঙ্গে। বেড়ালকে তুই দুধ দিচ্ছিস না, শাশুড়িকে চা দিচ্ছিস। আর শোন, ঝাড়ুর সঙ্গে সঙ্গে মুছে নিবি ঘরটা। এমন হালকা হাতে ঝাড়ু দিস যে ধুলো সব মেঝেতেই চিপকে থাকে। শাশুড়ি মায়ের এই খারাপ স্বভাবটাই বৌমাকে বিরক্ত করে ছাড়ত। শাশুড়ির একটা কাজও শেষ করতে পারত না তো তক্ষুনি আরেকটা অর্ডার চলে আসতো। নিজের তো সেবা করাতই, আর তার মধ্যে তার প্রতিবেশী নীলাম চলে এলে তারও সেবা করিয়ে নিজের ইমপ্রেশন জমানোর চেষ্টা করে যেত। আরে শকুন্তলা, কি করছিস? আরে ঠিক সময় এসেছিস তো, চল চা খাওয়া যাক। আরে কতক্ষণ ধরে ঘর মুছছিস তুই? নেতা রাখ আর নীলমের জন্য চা নিয়ে আয়। আর শোন, ভালো করে হাত ধুয়ে নিয়ে আসবি। শাশুড়ি মা, নেতার হাত যখন অবভিয়াসলি আমি ধোবই। তোকে কি ভরসা? তুই তো চা খাবি না। আমাদের জন্য যদি ওই হাতেই। রাগী বউয়ের এক্সপ্রেশন কি দিচ্ছিস? যা চা বানিয়ে নিয়ে আয়। ওর বাড়ি যখন যাই ওর বৌমা কিছু না বলে নিজেই চা বানিয়ে নিয়ে আসে। তোকে তো তখন থেকে 3 বার বলতে হলো। প্রতিবেশীর সামনে হাত ধোয়ার মতো ছোট কথাবার্তা বলা বৌমার ঠিক পছন্দ হতো না। আর যেমনটা হয়, রাত্রিবেলা বউ তার স্বামীর কাছে নালিশ জানাতো। এও তাই করত। শুনে স্বামী বলতো, ওহো বিনা, এইখুনি মায়ের কাছে তোমার নামে অভিযোগ শুনে এলাম। এবার তুমি মায়ের নামে অভিযোগ করবে। এখন আমি বুঝতে পারছি না অফিস করব না এসব শুনবো। হ্যাঁ হ্যাঁ, তুমি কিচ্ছু কাজ করো না। আমি শুধু সারাদিন কাজ করতেই থাকি, তোমার মায়ের কথা শুনতে থাকি, ওনার আর ওনার বান্ধবীদের সেবা করতে থাকি। আর তো কি করব? মায়ের সঙ্গে গিয়ে লড়বো? শোনো বিনা, এটা শুধু তোমার নয়, অনেক সংসারের সমস্যা। এমন সংসারের সমস্যা তুমি নিজেই মেটাও। এর মাঝখানে স্বামী এসে পড়লে লোকে কিন্তু কথা বলতে শুরু করবে। লোকে বলবে ও তো বউয়ের চামচা কিংবা মায়ের আঁচলে বাঁধা। ওহ ইয়ার। পরের দিন বৌমা গতকালের শাশুড়ির আর রাত্রে স্বামীর কথা শুনে রেগেছিল। এই জন্য শাশুড়িকে জলখাবার দিয়ে কিছু না বলে চলে যায়। তখন অন্য দিক থেকে প্রতিবেশী নীলাম এটা দেখে তার শাশুড়িকে বলে, কি ব্যাপার রে, আজ বৌমা একটু বেশি রেগে গেছে মনে হচ্ছে। আরে ও তো বিয়েতে পণই নিয়ে এসেছিল নাকের উপরে ড্রাগ। কাল ছেলের কাছে অভিযোগ করেছিলাম আমি, ওই ডোজ দিয়েছিল বোধহয়। এখন নাখড়া করছে। তুই বল, এখন কি জলখাবার খাবি? আরে আজ তো আমার বৌমা ভর পেট জলখাবার খাইয়েছে। তোর বউ সত্যি খুব ভালো। আগে ও এইরকমই ছিল, তারপর ওকে আমায় কন্ট্রোল করতে হলো। কি করে আমাকেও বল। এই তাবিজটা দেখেছিস? এটা গলায় পড়ে সামনের জনকে হুকুম করলেই সে মুখ বন্ধ করে দাসের মতো কাজ করতে থাকে। কি বলছিস? আমার জন্য তাহলে একটা আনিস। আরে এটা তো আমি তোর জন্যই আজ এনেছি। সত্যি? তাহলে দে আমাকে। এ খুব কিটকিট করতে করতে সেবা করে। শান্তিতে মুখ বন্ধ করে সেবা করলে আমারও শান্তি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা ব্যবহার করার দুটো শর্ত আছে। প্রথমত, এটা পরে তুই প্রথম যার নাম নিবি শুধু সেই তোর সেবা করতে পারবে। তার মানে এই তাবিজ তুই শুধু একজনের জন্যই ব্যবহার করতে পারবি। আরে আমি তো একজনেরই সেবা নিতে চাই। আমার কোথায় আর 10-20টা বৌমা আছে বল? আর একটা কথা, এইটা পড়ে যে সেবা করছে তার সম্পর্কে অপশব্দ বললে বা গালাগালি দিলে বা রেগে গিয়ে কিছু খারাপ কথা শোনালে তাহলে এই জাদুর উল্টো ফল হবে। তারপর বৌমা তোকে দিয়েই সেবা করিয়ে নেবে আর তুই করতেও থাকবি। এসব কি বলছিস? হ্যাঁ, এটা আমার বৌমা এনেছিল।
আমাকে দিয়ে সেবা করানোর জন্য ভুলবশত আমার উপর চিৎকার করলো আর এটা আমার হয়ে গেল। আর এখন ওকে দিয়ে আমি সেবা করাই। শুধু এটা মাথায় রাখি যে ওর সঙ্গে খুব ভালো করে কথা বলবো। আরে তুই চিন্তা করিস না, আমি খুব ভালো করেই ওর সঙ্গে কথা বলবো। পরের দিন থেকেই শাশুড়ি তার বৌমাকে দিয়ে নিজের অন্ধভাবে সেবা করাতো। বৌমা, আমার মিষ্টি বৌমা, আমার মেয়ের মতো তো তুই। যা গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। আর শোন, তার সঙ্গে পোহাও বানিয়ে দিস। চায়ের সঙ্গে পোহা খাওয়ার তো মজাই আলাদা। বৌমা তার জন্য চা আর পোহা নিয়ে আসে। সে সেটা খেতে খেতে চায়ে চুমুক দেয় আর বলে, আরে বৌমা, শোনো, আমার ওই শিফনের শাড়িটা একটু আয়রন করে দাও। আজ সোসাইটিতে কিটি পার্টি আছে না, আর আমাকে যেন বান্ধবীদের থেকেই শুধু নয়, তাদের বৌমাদের থেকেও বেশি সুন্দর লাগে। আর বৌমা তার শাড়ি প্রেস করে দিয়ে দেয়। সে সেটা পরে তৈরি হয়ে পার্টিতে চলে যায়। সন্ধেবেলা স্বামী এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার বিনা? আমিও দেখছি, আবার পাড়া প্রতিবেশীরাও বলছে তোমাদের বাড়ি থেকে বউ শাশুড়ির ঝগড়া হয় না। কে অসুস্থ? কেউ অসুস্থ নয়, কিন্তু জানি না শাশুড়ি মায়ের কি হয়ে গেছে। হঠাৎ করে ওনার সব অর্ডার উনি খুব ভালোবেসে আমাকে দিচ্ছেন। এই এক সপ্তাহে উনি একবারও আমার উপর চিৎকার করেননি। রাত্রিবেলা কিটি পার্টি থেকে ফিরে এসে শাশুড়ি বৌমাকে বলে, নে বৌমা, খুব খিদে পেয়েছে, এবার তাহলে খেতে দে। হ্যাঁ মা। বাহ, কি ভালো তাবিজটা। আগে কিটি পার্টি থেকে ফিরে খাবার চাইলে বৌমা রাগ করতো যে পার্টি থেকে খেয়ে আসনি, এসেই খাবার চাইছো। কিন্তু আজ তো কিছুই বললো না। থ্যাংক ইউ নিলাম। শাশুড়ি আর বৌমার মধ্যে এত ভালোবাসা দেখে ছেলে আর থাকতে পারে না, আর সে তার মাকে জিজ্ঞেস করেই নেয়, মা, সত্যি করে বলো তো, শেষ 15 দিন বৌমার নামে অভিযোগ করনি? ও কি শুধরে গেল নাকি? আরে ও কি শুধরবে? আরে এটা তো আমার তাবিজের কামাল যে ও শান্ত আছে। না হলে বেশি কিছু বলাস না, যে আমার মুখ থেকে বেশি কিছু বেরিয়ে পড়ে। আর এই তাবিজের জাদু উল্টে গিয়ে বৌমার সেবা আমাকে করতে হয়। শুনে ছেলে গৃহশান্তি বজায় থাকার কারণ বুঝতে পারে। রাতে সে তার বউকে সব কথা খুলে বলে। শুনে তার বউ বলে, এসব তাবিজের জাদু বলে কিছু নেই গো। আসলে শাশুড়ি মা আমার সঙ্গে ভালো করে কথা বলতেন না, তাই আমার মুখ দিয়ে উল্টোপাল্টা বেরোতো। আমি ভেবেছি শাশুড়ি মায়ের সেবা তোমায় করতেই হবে, শুধু উনি ভালোবেসে কথা বললে আমিও জবাব দেব না, আর বাড়িতেও শান্তি বজায় থাকে। কিন্তু এরকম কি করে হবে? শাশুড়ি মার তো উল্টো কথা বলাই স্বভাব। তো কি, ওনার প্রিয় বান্ধবী নীলাম আন্টিকে আমি পটিয়ে ফেললাম, আর ওনার থ্রু এই জাদুর তাবিজের নাটক করলাম। তাবিজটা আমি নীলাম আন্টিকে দিয়েছিলাম, এই বলে শাশুড়ি মাকে ভয় দেখিয়ে দিয়েছিলাম যে যদি উনি আমার ওপর চিৎকার করেন বা খারাপ কথা বলেন, তাহলে এই জাদুর প্রভাব উল্টো হয়ে যাবে, আর তারপর থেকে আমার সেবা ওনাকে করতে হবে। ব্যাস, এই ভয়ে শাশুড়ি মা সব কথা আমাকে ভালোবেসে বলেন, আর আমি খুশি খুশি ওনার সেবা করি। এটা তো সত্যি আমার দায়িত্ব ছিল। তখন অন্য দিক থেকে শাশুড়ি এসে বলে, ও, এসব তোর কামাল ছিল বৌমা, আর আমি ভাবলাম তাবিজের কামাল বুঝি। শাশুড়ি মা, না আসলে কোনো বাহানা বানাস না মা। মাঝে মাঝে মানুষ ভুল করে ফেলে, কিন্তু সে নিজে বুঝতে পারে না যে সে নিজে ভুল করছে। নিজের ভুল অন্যের ঘাড়ে সে চাপাতে শুরু করে। আমিও তাদের মতোই একজন ছিলাম। সব বৌমাই শাশুড়ির সঙ্গে লড়ে আমি ভাবতাম, কিন্তু এখন একটা কথা বুঝে গেছি, যদি বাড়ির বৌমা চায়, সে বাড়িতে যেভাবেই হোক সুখ আর শান্তি নিয়ে আসতে পারে। কথায় আছে, জীবন পরীক্ষা নেয়। এই জন্য জীবনে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে যদি কোনো বিপদ আসে, তখন এটা ভাবতে হয়, এটা আমার জীবনের নতুন পরীক্ষা। আর সেই সময় খুব ভেবে চিন্তে তার উত্তর দেওয়া উচিত। হতে পারে আপনার সেই উত্তরে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা লুকিয়ে আছে। আজ আমাদের গল্প এমনই একটা বাচ্চাকে নিয়ে। গোলু প্রসাদের বাবা শম্ভু প্রসাদ দুর্গাপুরের রাজা সূর্য নারায়ণ সিংহের কাছে সেনাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। রাজা সূর্য নারায়ণের কাছে এক দামি এবং সুন্দর দেখতে হিরে ছিল।
যেটার বিষয়ে বলা হতো যে এই হীরে যে রাজ্যেই থাকবে সেই রাজ্য সবসময় ধনধান্যে পরিপূর্ণ থাকবে। ঠিক এই কারণে সব রাজার নজর এই হীরের উপর ছিল। রাজা সূর্য নারায়ণ সেই হীরেটিকে নিজের প্রাণের থেকেও দামি মনে করতেন। কিন্তু একদিন হঠাৎ করে সেই হীরেটা চুরি হয়ে গেল, আর তার দোষ গিয়ে পড়ল সোজাসুজি গোলু প্রসাদের বাবা শম্ভু প্রসাদের উপর। একদিকে উনি রাজ্যের সেনাপতি ছিলেন, তাই হীরের দায়িত্ব ওনার উপরেই ছিল, আর অন্যদিকে কিছুজন ওনাকে প্রতিবেশী রাজ্যের সৈনিকের সাথে কথা বলতে দেখেছেন। ওনার শত্রুরা রাজাকে এটা বললেন যে শম্ভু প্রসাদ প্রতিবেশী রাজ্যের সঙ্গে মিলে গেছে। তারপরে শম্ভু প্রসাদকে বন্দী করে দেওয়া হলো। এটা কি হলো এটা? এবার আমাদের ছোট্ট গোলুর কি হবে? সব ঠিক হয়ে যাবে শ্যামা। আমার এই সততার তোমার সততা দিয়ে আমরা কি পেলাম? আমি আর আমার ছেলে অসহায় হয়ে গেলাম, আর তুমি জেলখানার আসামি হয়ে গেলে। কি পেলে এই সততা দিয়ে? তার মানে কি এটা যে আমি সততার সাথে কাজ করব না? মনে রেখো শ্যামা, জয় সব সময় সত্য আর নিষ্ঠাবান লোকেদেরই হয়। গোলু বাবা, যদি কেউ কিচ্ছু বলে তুমি কিন্তু কষ্ট পাবে না। আমি কেন কষ্ট পাবো বাবা? আমি তো জানি যে আমার বাবা হীরে নিতেই পারেন না। ছেলের এই বিশ্বাসের জন্য শম্ভু প্রসাদ আরো মনের জোর পেলেন। মা বাড়িতে ফিরে গেলেও ছেলে গোলুর বাড়ি যেতে মন করল না। ও খেলার অজুহাতে মায়ের থেকে আলাদা হয়ে গেল, আর বাবার কথা মনে করে জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে গিয়ে পৌঁছল। ও নদীর ভিতরে নিজের দুটো পা ডুবিয়ে নিজের পা দোলাতে দোলাতে বাবার কথা ভাবতে লাগলো। আমার বাবা কোনোদিন হীরে চুরি করতে পারে না। নিশ্চয়ই আমার বাবার এই সততা দেখে কেউ বিরক্ত হয়ে ওনাকে ফাঁসিয়েছে। আরে আরে মা, আমার জুতো এবার কি হবে? বাবাও তো জেলখানায় বন্দি। আমার জন্য নতুন জুতো কে এনে দেবে? আমি বাড়ি কি করে যাব? জঙ্গলে কত কাঁটা রয়েছে। কি হয়েছে ছোট মিষ্টি সোনা? আমার জুতো এই নদীতে পড়ে ডুবে গেছে। আপনি তো নদীর ভেতর থেকে বেরোলেন, আমার জুতোটাও খুঁজে দিন না। এক্ষুনি নিয়ে আসছি। এই নাও তোমার জুতো। আরে এটা তো রূপোর জুতো। আমার জুতোটা রূপোর ছিল না। ও, এই নাও তোমার জুতো। এই জুতোগুলো তো সোনা দিয়ে তৈরি। আমার জুতো সোনার তৈরি ছিল না। এটা আমি নিতে পারবো না। এই নাও তোমার জুতো। এই জুতো দুটো আমার জুতো নয় দেবী। আমার জুতো তো কালো চামড়া দিয়ে তৈরি, তাও আবার পুরনো। চারদিক থেকে ফেটে গেছে। একটু ভালো করে খুঁজে দেখুন না। হ্যাঁ, বাহ সোনা, তোমার মা আর বাবার উপর এত বড় দুঃখের পাহাড় নেমে এসেছে, তাও তুমি তোমার সততা ধরে রেখেছো। তুমি চাইলে এই সোনা, রূপা আর হীরের জুতোগুলো নিয়ে নিজের মায়ের সাথে সুখী জীবন কাটাতে পারতে, কিন্তু তুমি সেটা করনি। তুমি আমার পরীক্ষাতে সফল হয়েছো। নাও, আমি তোমাকে উপহার স্বরূপ এই জাদুর জুতো দিচ্ছি। জাদুর জুতো? হ্যাঁ, তুমি এই জুতো পরে আকাশে উড়ে বেড়াতে পারবে। সত্যি? আমি হাওয়ায় উড়ে উড়ে বাড়িও যেতে পারবো? হ্যাঁ, যাও, আনন্দে থেকো।
গোলু সোনা, তুই কখন এলি? আমি তো দেখিনি। ভেতরে কখন এলি? মা, তুমি চিন্তিত, তুমি বুঝতেই পারোনি আমি তোমার সামনে দিয়ে এসেছি। হ্যাঁ বাবা, আমি খুব চিন্তায় আছি। জানিস, তোর বাবার ওপর যে হিরে চুরির অভিযোগ আনা হয়েছে সেটার বিষয় সব জানা গেছে। তাহলে ওরা কি বাবাকে ছেড়ে দেবে? না, এখন হীরের সম্বন্ধে শুধু এইটাই জানা গেছে যে প্রতিবেশী দেশের মহারাজা এক জাদুকরকে দিয়ে ওই হীরেটা সমুদ্রের মাঝখানে আগ্নেয়গিরির মধ্যে সুরক্ষিত রেখে দিয়েছে। যদি হীরেটা রাজা সূর্যনারায়ণকে কেউ এনে দেয় তাহলে বাবা ছাড়া পেয়ে যাবে, না হলে বাবার ওপর আনা অভিযোগ যা ছিল তাই থেকে যাবে। কিন্তু সমুদ্রের মাঝখান থেকে আর আগ্নেয়গিরির মুখ থেকে হীরে বের করে আনা একমাত্র কোনো জাদুঘরই করতে পারে। এখন তোর বাবা আর ফিরবে না, কখনো না। আর সারা রাত গোলু এটা ভাবলো যে সমুদ্রের মাঝেও কি করে পৌঁছবে। ও তো নদীতে সাঁতার কাটতেই ক্লান্ত হয়ে যায়, এটা তো সমুদ্র। হ্যাঁ, এটা পরে তুমি আকাশে উঠতে পারবে। এই যে সুবোধ বালক, তুমি কি নিজের জীবনকে একদমই ভালোবাসো না? আমি আমার বাবাকে ভালোবাসি, উনিই আমার জীবনের সবকিছু। ওনার জন্য আমি হিরে নিতে এসেছি। ওখানে পৌঁছানোর জন্য এখানে দুটো দরজা আছে। একটা দরজা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে, আর দ্বিতীয়টা হীরের কাছে। এখন কোন দরজাটা সঠিক সেটা শুধুমাত্র আমরা দুজনই বলতে পারবো। কিন্তু মনে রেখো, তুমি শুধু একবারই জিজ্ঞেস করতে পারবে। তুমি যদি ওটা নিজেই চিনে ফেলো তাহলে ঠিক আছে, আর যদি না পারো তাহলে সারা জীবনের জন্য তোমার রাস্তা বন্ধ হয়ে যাবে। কেন বুঝতে পারবেন না? কারণ আমাদের মধ্যে একজন মিথ্যে কথা বলে আর একজন সত্যি। এখন এটা তোমার ভাগ্য, যে সত্যি কথা বলে তাকে জিজ্ঞেস করে সঠিক দরজায় পৌঁছবে, না মিথ্যে কথা বলে তাকে জিজ্ঞেস করে মৃত্যুর মুখে। যদি আমি আপনার পাশে দাঁড়ানো সৈনিককে জিজ্ঞাসা করি যে হিরে অবধি পৌঁছানোর দরজা কোনটা, তাহলে উনি কোন দরজাটা বলবেন? এইটা। আরে, আমি তো তোমাকে এটার কথা বললাম। তুমি ওই দরজাটার দিকে যাচ্ছ কেন? মরতে চাও নাকি? না, তোমাদের মধ্যে একজন সত্যি বলে আর একজন মিথ্যে। যদি তুমি সত্যি কথা বলো তাহলে ওর ব্যাপারেও সত্যি কথা বলবে, কিন্তু ও তো আমায় মিথ্যে কথা বলছে। মানে যে দরজার কথা তুমি বললে তার অপোজিট দরজা দিয়ে গেলেই আমি হিরে খুঁজে পাবো। আর যদি আমি মিথ্যে কথা বলি তাহলে তুমি ওর ব্যাপারে মিথ্যে কথা বলতে, যে এই দিকে দরজাটার কথাই বলবে, বরং সত্যিটা তো এর অপোজিটটাই হবে। মানে এই দরজাটা নয়, ওই দিকের দরজাটাই সত্যি। মানে সত্যি কথা হোক বা মিথ্যে কথা হোক, দরজার অপোজিটটাই আমাকে হিরে অবধি পৌঁছে দেবে। বাহ সোনা, আমি তোমার বুদ্ধি দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছি। যাও, তোমার জন্য আমরা নিজে দরজা খুলে দেব। এই পর্যন্তই তোমাকে আমরা সাহায্য করতে পারবো। এর পরের রাস্তা পার করানো আমাদের শক্তির বাইরে। এই জ্বলন্ত মানুষদের উত্তর না দিয়ে কেউ এই আগুনের দরজা ভেদ করে যেতে পারে না। তোমরা কি আগে স্কুলে মাস্টার ছিলে নাকি? না তো, কেন? তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করার খুব অভ্যেস।
আমরা এই আগুন পার করে ভেতরে গিয়েছিলাম, তাই আমাদের মধ্যে একজনের মুখ পুড়ে আগুনে কালো হয়ে গিয়েছিল, আর আরেকজনের মুখ পুরো পরিষ্কারই রয়ে গেছে। এবার বলো, মুখ পরিষ্কার কে করবে? ওই যার মুখটা পরিষ্কার থাকবে। কেন? কারণ কালো মুখওয়ালা লোক পরিষ্কার মুখওয়ালা লোককে দেখে ভাববে ওর মুখটা পরিষ্কার, তার মানে আমার মুখটাও পরিষ্কার হবে। বরং পরিষ্কার মুখওয়ালা লোক কালো মুখওয়ালা লোককে দেখে ভাববে যখন এর মুখটা কালো হয়ে গেছে, তার মানে আমার মুখটাও কালো হয়ে গেছে হয়তো। এটাই ভেবে পরিষ্কার মুখওয়ালা লোকটা গিয়ে নিজের মুখ ধোবে। বাহ, আজ পর্যন্ত আমাদের এই প্রশ্নের উত্তর কেউ এত পরিষ্কার ভাবে দিতে পারেনি। তুমি সত্যি সত্যিই বুদ্ধিমান বালক। যাও, তোমায় আজ্ঞা দিলাম। ধন্যবাদ। আমরা সত্যটা জানতে পেরেছি। হিরেটা চুরি করার পেছনে আমাদের সেনাপতির কোনো দোষ নেই। ওনাকে এই মুহূর্তেই মুক্ত করা হোক। দেখলে, আমি বলেছিলাম না শ্যামা, সব ঠিক হয়ে যাবে। আমার সততা এবং আমার নিষ্ঠা আমার কোনো ক্ষতি করবে না। আর রাজা মশাইয়ের সৎ চিন্তা ভাবনা ওনার কাছ থেকে ওনার হিরেকে দূরে যেতে দেবে না। আরে, তুমি হাওয়ায় কি করে উড়ছো বাবা? এটা আমার বাবার সততা আর নিষ্ঠার হাওয়া, যা আমাকে তার নিজের কোলে তুলে রেখেছে। এই নিন রাজা মশাই আপনার হিরে। আজ একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি রাজা মশাই, মানুষের মধ্যে যদি নিষ্ঠা, সত্যতা আর সঠিক চিন্তা ভাবনা থাকে, তাহলে অদ্ভুত একটা অলৌকিক শক্তি এসে তাকে সাহায্য করে। একটা গ্রামে মুগেরি নামে একটা ছেলে বাস করত। ও খুব অলস আর গরিব ছিল। মুগেরি সবসময় এটা ভাবত, হে ভগবান, আমায় যেন কাজ না করতে হয়, শুধু এমনি এমনি ভাবে যেন সব পেয়ে যাই। একদিন ও শুনল পাশের গ্রামে এক সাধু থাকেন, যিনি সব মানুষের সমস্যার সমাধান করে দেন। মুগেরি ভাবল, আমাকেও আমার সমস্যাগুলো নিয়ে সাধুর কাছে যাওয়া উচিত, যাতে আমারও দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। তারপরে মুগেরি একদিন সেই সাধুর কাছে গেল আর গিয়ে বলল, সাধু মহারাজ প্রণাম। আমার একটা সমস্যা আছে, যার জন্য আমি আপনার কাছে এসেছি। হ্যাঁ বাবা, বলো তোমার কি সমস্যা হয়েছে? মহারাজ, আমি আমার এই দুঃখ দারিদ্রতা থেকে বিরক্ত হয়ে গেছি, আর এই দুঃখ দুর্দশা নিয়ে আমার মনের মধ্যে সবসময় কিছু না কিছু চলতে থাকে। সাধু মুগেরির সব কথা শুনলেন এবং বললেন, আমার কাছে এটা নিবারণ রয়েছে। কেমন নিবারণ মহারাজ? সাধু বাবা মুগেরিকে এক চমৎকার পাত্র দেখালেন আর বললেন, বালক, এটা হলো আমার জাদু কলসি, আর আমার কাছে এক এমন বিদ্যা আছে যার সাহায্যে আমি অনেক মাটির কলসি বানাতে পারি। এই কলসির দ্বারা সব ইচ্ছা পূরণ হয়, আর এটা দিয়ে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এটা তৈরি করতে অনেক সময় লেগে যায়, আর কাজটাও ভীষণই কঠিন। তুমি কি পরিশ্রম করতে পারবে? মুগেরির মনে লোভ জন্মালো আর ও সাধু বাবাকে বলল, হ্যাঁ মহারাজ, আমি পরিশ্রম করতে পারবো। কিছুদিন মুগেরি সাধু বাবার সঙ্গে পাত্র তৈরি করতে লাগলো। কিন্তু যত দিন যেতে লাগলো ও ভাবল,
এতদিন ধরে কে পরিশ্রম করবে? বরং আমি এই সাধুর জাদু কলসিটা নিয়ে চলে যাই। হ্যাঁ, একদিন মুগেরি চমৎকার পাত্রটি চুরি করার কথা ভাবল। ওই জাদু পাত্রটি চুরি করতে সফল হয়ে গেল। মুগেরি সেই চমৎকার পাত্র নিয়ে বাড়িতে গেল আর বলতে লাগলো। এখন আমি আমার সব ইচ্ছে পূরণ করতে পারবো। তারপর মুগেরি সেই পাত্র থেকে মহল তৈরি করলো, কাজের লোক রাখলো, গাড়ি এবং সমস্ত সুযোগ সুবিধার জিনিসপত্র নিল। ও খুব আরামের জীবন কাটাচ্ছিল। আরো লোভ আরো বেড়ে গেল। ও বলতে লাগলো, এখন তো আমি আনন্দ করে খাবো, ঘুরবো আর আনন্দের সাথে ঘুমোবো। কিন্তু একদিন মুগেরি ঘুমোচ্ছিল। ঘুমন্ত চোখে যখন ও উঠল তখন জোরে ধাক্কা খেলো আর ওই পাত্রের উপরে দিয়ে পড়লে পাত্রটি ভেঙে গেল। যেই পাত্রটি ভাঙলো তখনই ও যা যা জিনিসপত্র ওই পাত্র থেকে পেয়েছিল সব উধাও হয়ে গেল। না, এটা কি হয়ে গেল? আমার সব জিনিস অদৃশ্য হয়ে গেল। এবার আমি কি করব? আমি কাল আবার ওই সাধুর কাছে যাব আর জাদুবিদ্যা শিখব। ও আগামী দিন ওই সাধুর কাছে আবার গেল, কিন্তু ওই সাধু ওখানে ছিলেন না। উনি চলে গিয়েছিলেন। মুগেরি নিজের ভুলের জন্য আফসোস করতে লাগলো। ও আগের থেকেও আরো বেশি দুঃখী হয়ে গেল আর নিজেকে বারংবার দোষারোপ করতে লাগলো আর ভাবল, যদি আমি ওই সাধু মহারাজের কথা শুনতাম আর জাদু কলসি বানানোর বিদ্যেটা শিখে নিতাম, তাহলে আমি আবার ওই কলসি বানাতে পারতাম। আর এইভাবে মুগেরি নিজের লোভের জন্য সব হারিয়ে ফেলল আর ও আগের মতো গরিব হয়ে গিয়েছিল। শিক্ষা: কিছু লোক সফল হওয়ার জন্য ভুল রাস্তা বাছেন। এমন সফলতা বেশি সময় পর্যন্ত টেকে না। জীবনে স্থায়ী সফলতা পাওয়ার জন্য নিজে সংঘর্ষ করে তাকে প্রাপ্ত করতে হয়, যাতে পরে চিন্তায় পড়তে না হয়।